নমস্কার, জনপ্রিয় অনুষ্ঠান নক্ষত্রের আলোতে আপনাদের প্রত্যেককে জানাই অনেক অনেক স্বাগত। এই অনুষ্ঠান আমাদের শিখিয়েছে লাইফ ইজ নট আ বেড অফ রোজেস। জীবনে চলতে গেলে আমাদের প্রতিবন্ধকতা আসবেই, কিন্তু যেমন স্বামীজি বলেছিলেন, অ্যারাইজ অ্যাওয়েক অ্যান্ড স্টপ নট টিল ইয়োর গোল ইজ রিচড। যতক্ষণ না আমাদের লক্ষ্যে আমরা পৌঁছবো ততক্ষণ আমাদের এগিয়ে যেতে হবে, আর এটাই হলো এগিয়ে যাওয়ার লড়াই। আর সেই লড়াইয়ে আপনি কিভাবে জয়ী হবেন সেই পথই দেখিয়ে দেবেন এক একজন আলোকিত ব্যক্তিত্ব, আর দেখিয়ে দেবেন জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রী, যিনি আমাদেরকে আজকে সফলতার চূড়ান্ত জায়গায় পৌঁছে দিয়েছেন। এবং আজকের অনুষ্ঠানেও আমরা পেয়েছি একজন আলোকিত নক্ষত্রকে, যাকে আমরা বলতে পারি আমাদের বাংলার চলচ্চিত্র জগতের স্বর্ণযুগের একজন প্রখ্যাত অভিনেতা, যার হাত ধরে আমরা পেয়েছি অনেক সুপার ডুপার হিট ছায়াছবি, এবং যিনি বহুমুখী প্রতিভা সম্পন্ন ডক্টর শঙ্কর ঘোষ। আজকের অনুষ্ঠানে আপনাকে অনেক অনেক স্বাগত এবং প্রণাম জানাই। নমস্কার। নমস্কার। এবং আমাদের অনুষ্ঠানের যিনি মধ্যমণি জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রী, তিনি তো উপস্থিত রয়েছেনই, কারণ তিনি যদি উপস্থিত না থাকেন তাহলে আমাদের মনে হয় যে এই অনুষ্ঠান একেবারে অসম্পূর্ণ থেকে যাবে এবং আপনারাও হয়তো ভীষণভাবে রেগে যাবেন। এবং জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রীকেও আজকের অনুষ্ঠানে স্বাগত জানাবো। নমস্কার। 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 জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। প্রথমে আমাদের আজকের যিনি অতিথি উপস্থিত হয়েছেন ডক্টর শঙ্কর ঘোষ, যিনি আজকে চলচ্চিত্র জগতে তার অভিনয় দক্ষতা দিয়ে আমাদেরকে মাতিয়ে রেখেছেন এবং আমাদের অনেক কিছু শিখিয়েছেন। প্রথমে দাদা আপনার কাছে জানতে চাইবো যে এই যে অভিনয় জগতে পদার্পণ, এটা কিভাবে হলো? আমি ছবির জগতে এসেছি খুব ছোটবেলাতে। তখন একটা নিয়ম ছিল, এখন সেই ব্যাপারটা নেই, যে আত্মীয়রা আত্মীয়দের বাড়িতে বিজয় দেখা করতে যেত। আমি আমার পিসির বাড়িতে বিজয় দেখা করতে গেছি, আর অগ্রদূত গোষ্ঠীর যিনি প্রধান বিভূতি লাহা, অগ্রদূত মানে সুচিত্রোত্তম সব সুপারহিট ছবির যিনি ডিরেক্টর, সেই বিভূতি লাহাও সেই দিন এসছেন আমার পিসমশাইয়ের কাছে বিজয় দেখা করতে। তখন তিনি বাদশাহ ছবির জন্য হন্যে হয়ে একটা শিশু শিল্পী খুঁজছেন। তার আমাকে পছন্দ হলো। তা পিসমশাই বললেন যে আমাকে তো বললে লাভ নয়, এটা ওর বাবাকে বলতে হবে, শঙ্করের বাবাকে। তা শঙ্করের বাবাকে যখন কথাটা পারলেন বিভূতি লাহা মানে আমার বাবাকে, তখন বাবা বললেন সিনেমায় নামা মানে তো নামা, অধঃপাতে যাওয়া। আমার ছেলেকে আমি শুধু শুধু অধঃপাতে পাঠাবো কেন? তখন বিভূতি লাহার মতো একজন ব্যক্তি, তিনি কি সুন্দর করে গুছিয়ে বাবাকে বললেন যে এইখানে নামা মানে একটা বাচ্চা যখন শুটিং করতে যাবে তখন তার অভিভাবক হয়ে কেউ না কেউ যাবেই। আর তার সঙ্গে আমার এই ছবিতে রোজ তার শুটিং নেই, আউটডোর শুটিং নেই, আর আমি প্যাক আপ করে ফেলি 5টার মধ্যে, বিকেল 5টার মধ্যে। সুতরাং ওর পড়ার ক্ষতিটা কেন হবে? এত সুন্দর করে গুছিয়ে বিভূতি লাহা বললেন আমার বাবাকে, যে বাবা তখন সম্মত হলেন। সেই সূত্র ধরে বাদশাহ ছবির মধ্য দিয়ে আমার আসা, এবং কাদের সঙ্গে কাজ করলাম। বাংলা ছবির স্বর্ণযুগ বললে তো 50, 60, 70, 50 আমি আসিনি, কিন্তু 60, 70-এর দশক জুড়ে প্রচুর ছবিতে কাজ করলাম শিশু শিল্পী হিসেবে। তো সেইখানে প্রথম ছবিতেই কালী ব্যানার্জি, বিকাশ রায়, অসিত বরণ, তরুণ কুমার, সন্ধ্যারানীর মতো শিল্পীদের পেয়েছি, এবং সেই সূত্র ধরে অনেক অভিজ্ঞতা, অনেক কিছু শেখা আমার ঘটে গেল কিন্তু এই বাদশাহ ছবির সুবাদেই। তো এভাবেই কিন্তু আমাদের জীবনে মনে হয় হঠাৎ করে কিছু হয়ে যায়। তাই শাস্ত্রীজির কাছে যাব, এই যে একটা নেমন্তন্ন বাড়িতে যাওয়া, সেখান থেকে একটা এত বড় মানে অফার, যেটা আমাদের অনেকের কাছে হয়তো একটা স্বপ্ন থাকে। এরকম অনেকেই রয়েছেন যারা ছোটবেলার থেকে স্বপ্ন পোষণ করে, না আমি অভিনেতা বা অভিনেত্রী হব, কিন্তু ওনার এটা কিন্তু হঠাৎ করে হয়ে গেল। তো এটার সাথে নিশ্চয়ই মনে হয় গ্রহ নক্ষত্রের একটা কি যোগাযোগ রয়েছে? একদম গ্রহ নক্ষত্র যোগাযোগ থাকবে না এটা কি হয়? একটা মানুষ আজকে পেট্রোল পাম্পে কাজ করতো, সে একটা সময় শিল্পপতি হয়, তাই না? তো একটা সময় সে পেট্রোল পাম্পে কাজ করছে একটা কর্মচারী হিসাবে, কিন্তু একটা সময় সে কিন্তু শিল্পপতি। তো এই যে জার্নিটা, এটা কিন্তু জার্নিটা নট আ জোকস। তো এই জায়গা থেকে পজিটিভ একটা ভাইব আসে আমাদের লাইফে, এবং আমাদের একটা টার্নিং পয়েন্ট আসে, এবং ওই টার্নিং পয়েন্টে যদি আমরা জাম্প করতে পারি এবং গ্রহ নক্ষত্র যদি একদম
ঠিক সঠিক পথে, সঠিক ওয়ে, সঠিক রাস্তাটা যদি ঠিক থাকে তাহলে আমরা জাম্প করবই এবং আমরা সফলতা পাবই। আমি একটা এক্সাম্পল দিই, যেমন ধরো আমাদের এই যে ব্যক্তিত্ব, একটা মানুষ যে কাজ করত, জব করত, এবার সে চাইছে যে আজকে যে আমি জব করছি, আমার একটা অভিনয়ের একটা অফার আসার কথা বা একটা অভিনয়ের একটা ইন্টারভিউর দিকে যাচ্ছি বা আমাদের একটা কলিং কোনো না কোনো কারণে ওখানে গেলে আমার অভিনয়টা হতে পারে এবং আমি সেখান থেকে চান্স পেতে পারি। কিন্তু সেই টাইমে সে সেখান থেকে ওই যেখানে জব করতো সেখানে তার বস আসবে এবং সবাই মালা সব কিছু নিয়ে রেডি যে আসবো, সবাই করবে, কিন্তু ওই ব্যক্তিটা, সেই ব্যক্তিটা তখন সেই সময় বলল যে না, আমাকে ওখানে যেতে হবে, আমি তো তোমাদের সাথে ছিলাম, এখন আমার বিকেল টাইমটা আমি সেখানে কথা দেওয়া আছে, ওখানে আমি যাব এবং ওখানে আমার একটা জীবনের একটা শখ বা ভালোবাসার একটা জায়গা রয়েছে, যদি হয় হবে, বলে তাহলে তো তোমাকে চাকরিটা ছাড়তে হবে, তোমার চাকরিটা আগে না তোমার ওখানে ওই জায়গাটা আগে, অভিনয়ের জায়গা, কাজ করে জায়গাটা আগে। তো বললো যে না, আমার ওখানে আমি যাব আর কি, মানে মনের জোর, এই যে পাওয়ার, এই যে জোর, এই যে একটা ভাইব, এই ভাইবটা তোমার যত বেশি থাকবে, তো সে কি করলো, সে চাকরিটা ছেড়ে দিল। তো ঠিক আছে চলো, আমার চাকরি যখন যাচ্ছে যান, কিন্তু আমি সেখানে যাচ্ছি। ও কিন্তু জানেও না যে সেখানে গেলে সাফল্য পাবে কি পাবে না, উনি কিন্তু গেল এবং সেখান থেকে বাবা তখন একটা ফোন আসে যে বা সে বাবাকে একটা কল করে যে এই ব্যাপার কি করে, বলে তোর যেটা মনে চায়, তুই যেটা, তোর যেটা প্যাশন, তোর যেটা ভালো লাগা, তোর যেটা ভালোবাসা, তুই সেটা করবি। সেই ব্যক্তিটা সেখানে গিয়ে সে নবাব চরিত্রের রোল পায়, সেই ব্যক্তিটা হলো ভাস্কর দা। সেই ভাস্কর দা সে প্রথম চাকরিটা ছেড়ে সে কিন্তু সেই অভিনয়ের দিকে কিন্তু একদম একদম। তো এই ব্যক্তিটা আজকে কিন্তু একটা জায়গায় আছে, তাকে কিন্তু প্রচুর লোক চেনে, ফেম রয়েছে। তো ব্যাপারটা এরকম, আমাদের সুযোগ আসবে এবং সেই সুযোগে তোমার কোন গ্রহটা সাথ দেবে, তোমার কি মঙ্গল কি তোমার খুব স্ট্রং, তোমার কি শুক্র কি খুব স্ট্রং, তোমার কি এই যে লাকটা কি সাথ তোমায় দিচ্ছে, কপালটা কি সাথ দিচ্ছে, চন্দ্র কি তোমার খুব ডাউন না স্ট্রং? চন্দ্র যদি ডাউন থাকে, চন্দ্র যদি তোমার পজিটিভ ভাইব না দেয়, তাহলে চঞ্চল, এই কি করব, চাকরি করব, এই না কি আমি অন্য, এই অস্থিরতা, এই যে অস্থিরতা, এই অস্থিরতাটাই কিন্তু তোমাকে ডাউন করে দেয়। এবার ওখানে যদি চন্দ্রের একটা ভাইব থাকে, ব্যালেন্স থাকে, চন্দ্র, শুক্র, বৃহস্পতি, মঙ্গল ঠিকঠাক আছে, তোমাকে ভাইবটা দিচ্ছে, তখন তুমি আস্তে 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 একদম আপার লেভেলে। কেন, একজন অভিনেতা, একজন অভিনেত্রী শুধু নয়, প্রত্যেকটা পেশায়, প্রত্যেকটা জায়গায়, আজকে কেউ রাজনীতি করছে, কেউ ঝান্ডা ধরেই তার জীবনটা পার হয়ে গেল, আবার কেউ কতবার মন্ত্রিত্ব চেঞ্জ করছে, আজকে এই মন্ত্রী, আজকে কাউকে এই মন্ত্রী, কেউ মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, কিন্তু ওই একই সাথে এক ব্যক্তি, একই সময়, একই স্কুলে পড়ে, একই শিক্ষাগত যোগ্যতায় বা বেশিও যোগ্যতায়, সে কিন্তু ওই রাজনীতির একদম পর্যন্ত যেতে পারেনি। আর একজন ব্যক্তি রাজনীতি সব শেষ করে দিয়েছে, একদম রাষ্ট্রপতি হয়ে তারপর সে মৃত্যুবরণ করলো। প্রথম নাগরিক, রাষ্ট্রপতি মানে দেশের প্রথম নাগরিক, একদম সে দেশের প্রথম নাগরিক হলো। এটাই আজকে একই বন্ধুত্ব, একই জায়গায় আমরা থেকে, একই জায়গায় পড়াশোনা করে, একই সাথে চলে, সেই বন্ধুটা পাইলট হয়েছে, আর আজকে আমার সেই জায়গাটা হলো আমি গাড়ি চালাচ্ছি। এটাই তার মানে কি, এখানেই তো গরুয়ের খেল। এই গরুয়ের যদি, এই গরুয়ের খেলে যদি তুমি যদি না দৌড়তে পারো, এই গরুয়ের রানে যদি তুমি না দৌড়তে পারো, তাহলে তোমার জীবনে সাকসেস পাবে না, সাফল্য আসবে না। একদম ঠিক। এভাবেই আমরা দেখি আমাদের জীবনের প্রত্যেকটি ঘটনা ভাগ্য রিলেটেড, এবং আমাদের সাথে যেমন ডক্টর শঙ্কর ঘোষ রয়েছেন, তো আপনার তো একটা মানে সুপার ডুপার হিট ছায়াছবি বাদশার মতো ছবি দিয়ে আপনার অভিনয় জীবন শুরু হলো, সে বছরের সেরা শিশু শিল্পী। বাহ। এবং ছবি যখন সুবর্ণ জয়ন্তী চলছে, তখন তো এক একটা করে চেইন হতো, উত্তরা পূর্বী উজ্জ্বলা, মিনার বিজলি ছবি ঘর, রূপবাণী অরুণা ভারত, এরকম উত্তরা পূর্বী উজ্জ্বলার টানা 17 সপ্তাহ, মানে 3টে হল মিললে 51 সপ্তাহ হয়, তার মানে 51 সপ্তাহ মানে সুবর্ণ জয়ন্তী। তার যে বড় করে উৎসবটা হলো, তখন ওই প্রডিউসাররা আমাকে বাদশা লেখা আংটি,
ফেভার এভার সিকিং ঘড়ি আর বোতাম, যেটা লোকে বিয়ের সময় আশীর্বাদে পায়, আমি বাদশা ছবির সুবাদে কিন্তু ওই ছোট্টবেলাতেই পেয়ে গেলাম। আচ্ছা, আপনার কি মনে হয় যে এখানে কি ভাগ্যের কোনো ভূমিকা আছে? মানে আপনি চাননি কিন্তু আপনি পেয়ে গেলেন এটা? ভাগ্যের মানে তখন তো খানিকটা আপনি বলতেই অনেক হবে ছোট রয়েছেন। যে বিভূতিলালমুখী গল্প শুনেছিলাম, প্রচুর বাচ্চাকে নিয়ে আসা হয়েছিল স্ক্রিন টেস্ট দেওয়ার জন্য, এই রোলটা, যে রোলটা আমি করলাম বাচ্চু, কিন্তু কাউকে তার পছন্দ হলো না। একটা আত্মীয়র বাড়িতে আমাকে দেখে তার পছন্দ হয়ে গেল। ভাগ্য তো একটা খেলা করেই, নিশ্চয়ই, এ তো কেউ অস্বীকার করতে পারবে না। একদম। তো একইভাবে আমাদের বাংলার চলচ্চিত্র জগতের একেবারে বলবো যে সবচেয়ে যিনি আমাদের প্রিয়, মানে আমাদের স্বপ্নের নায়ক, যিনি এখনও রয়েছেন, উত্তম কুমারের সাথে অভিনয় করার অভিজ্ঞতা আপনার রয়েছে। তো আমার মনে হয় সমস্ত দর্শকদের সবার আগে জানতে চাইবে ওনার যে স্মৃতি আপনার রয়েছে মনের মধ্যে, বা আপনি ওনার দ্বারা কি কোনোভাবে প্রভাবিত হয়েছেন? শরৎচন্দ্র শ্রীকান্ত উপন্যাসের গোড়ায় একটা কথা বলেছিলেন যে ছোটবেলার ভালোবাসা কখনো ভোলা যায় না। ছোটবেলার ভালোবাসা, আমার ছোটবেলার ভালোবাসা হচ্ছে সিনেমাকে কেন্দ্র করে, কেন অত ছোট বয়সের ছবিতে ঢুকেছি না, ফলে সেই ভালোবাসাটা আমার রয়ে গেছে। আর ছোটবেলার ভালোবাসার মধ্যে যেসব মানুষগুলো ঢুকেছে, তার মধ্যে আপনি যার নাম বললেন উত্তম কুমার, তিনিও ঢুকে বসে আছেন। আমার দ্বিতীয় ছবির আউটডোরে পাক্কা একটা মাস তার সান্নিধ্য পেয়েছি। স্ত্রী ছবি? হ্যাঁ, না শ্রী না, নতুন তীর্থ। আচ্ছা, শ্রী আমার ছোটবেলার শেষ ছবি। নতুন তীর্থে সেখানে আমি দিল্লি, আগ্রা, মথুরা, বৃন্দাবন, ঋষিকেশ, লক্ষ্মণঝোলা, হরিদ্বার, তোপচাচি, নানান জায়গায় আমরা ঘুরেছি এবং আউটডোরে উনি রয়েছেন। তখন ওনার সঙ্গে সুপ্রিয়া দেবীর জীবনটা নতুন করে শুরু হয়েছে, ফলে উনি আর সুপ্রিয়া দেবী আলাদা হোটেলে থাকতেন, আমরা অন্য আর্টিস্ট টেকনিশিয়ানরা আলাদা স্টুডিও এই হোটেলে থাকতাম। সবার আগে যেটা জানতে চাইবো দর্শকদের হয়ে, যে আপনি সমস্ত জায়গায় যেখানেই যাচ্ছেন সেখানে আপনি রিমার্কেবল কিছু করছেন, মানে দাগ কেটে যাওয়ার মতন এমন কিছু করছেন, এর পেছনে রহস্যটা কি? মানে কি করলে পরে আমরা এরকম একটা ভালো কিছু দিতে পারবো? আমি একটা কথাই, আপনি আমাকে গোড়াতে একটু ধরিয়েও দিয়েছিলেন, সেটা হচ্ছে অভিভাবকের একটা বড় ভূমিকা আছে সন্তান প্রতিপালনের ক্ষেত্রে। হ্যাঁ, সেটাই যে এখন বাবা মায়েরাও ছুটছে অফিস কাছারি, বাচ্চা কার কাছে মানুষ হচ্ছে তার ঠিক নেই, তারা ঠাকুরমা, দিদিমা, দাদু এদের সান্নিধ্য পাচ্ছে না এবং মোবাইলের মধ্যে তো আটকেই রয়েছে, ফলে তার কালচার ওরকমই হবে। আমি যদি কিছু না পারি, ধরো আমার কোনো গুণ নেই, আমার সন্তানকে আমি কি শেখাবো? তাই তো, তাই না? ধরো আমি গান জানি না, আমার সন্তানকে গানের প্রতি তো আগ্রহ আসবে না, কারণ আমি গান জানলে সন্তানের একটা গানের প্রতি একটাই, বা আমার ইচ্ছা থাকবে যে আমার সন্তানকে গান শেখাবো। আমি নাচ জানি না, আমার সন্তানকে কি শেখাবো? আমার তো নাচের সম্বন্ধে জানি না, আমি যোগা জানি না, যোগ ব্যায়াম জানি না, আমি যদি জানি। একটা বাচ্চাকে সেদিন শুনি, কতটুকু তার ভালো করে কথা বলেন, আজ কি রাত একটা গান খুব হিট করেছে। আমি তো বলছি এই বাচ্চার কেমন আজ কি রাতের গান। এবং আমার মনে হয় এটা প্রত্যেককে বলবো, প্রত্যেক গার্জিয়ান যারা আজকে বাচ্চাদেরকে বড় করছে, যে যখনই কোনো প্রবলেম হবে এসে একটা গাইডলাইন নিয়ে যাওয়া আপনার কাছে, যেখানে আপনার সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন, যে কেন আপনার প্রবলেম হচ্ছে, কেন আপনার বাচ্চা গন্ডগোল করছে, বা কেন পড়াশোনায় মন নেই, বা কেন ক্লাসে সাকসেস পাচ্ছে না। সেটা শুধু পড়াশোনার ক্ষেত্রে না, আমাদের গানের ক্ষেত্রে হোক বা নাচের ক্ষেত্রে হোক। সবার প্রথমে একটা কথা জানতে হবে, আমাদের সবার প্রথমে জানতে হবে একটা এডুকেশন বলে একটা সাবজেক্ট আছে। যারা আর্টস নিয়ে পড়াশোনা করে, আপনি হয়তো জানবেন, দেখবেন যে একটা এডুকেশন সাবজেক্ট আছে। আমরা কিন্তু এটা মাধ্যমিক থেকে পাই না, এটা আমরা মাধ্যমিকের পর থেকে কিন্তু এটা আসে। 11-12 এই দুটো আমাদের একটা সাবজেক্ট দেয়। যেমন ধরো আর্টসে পড়াশোনা করছে, যেমন ধরো ফিলোসফি, দর্শন, পল সায়েন্স, হিস্ট্রি তো কমন থাকে, কিন্তু এই যে এডুকেশন সাবজেক্টটা, স্পেশাল এই সাবজেক্ট, এডুকেশনটা হলো এমন একটা সাবজেক্ট যেখানে শেখায় বাচ্চা মানুষ করতে হবে কিভাবে। এবার দেখো, বাচ্চা মানুষ করতে হবে কিভাবে সেটা আলাদা। বাচ্চা রাগ করছে কেন? একটা ছোট শিশু, সেই শিশুটা হঠাৎ করে খেলছে, কিন্তু সেই সময় সে জলের বোতলটা দিল ফেলে, ভেঙে দিল, কিছু আওয়াজ করলো, কিছু কার্যকলাপের সাথে আজকালকার ছেলেমেয়েরা যুক্ত হয়ে যাচ্ছে। কারণটা কি? এই যে এই কারণটা হলো তোমার দৃষ্টি আকর্ষণ করা। ও চায় যে ওকে তুমি দেখো, ওকে নজর দাও, ওকে তুমি গাইড করো, ওকে সবার থেকে আলাদা। তুমি মা,
বাবা ফোন নিয়ে আমরা গেম খেলছি, আমরা ফোন নিয়ে চ্যাটিং করছি, আমি আমার বয়ফ্রেন্ডের সাথে কথা বলছি, আমি আমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলছি, আমি বিভিন্ন কারণ। ওই বাচ্চাটা ভাবছো কি ও খেলছে না, কিন্তু ও কিন্তু আমাকে কিন্তু নকল করছে, ও দেখছে আমি কি করছি ফোন নিয়ে। ও কালকে বলে মা ফোন দাও, বা ফোনটা ঠিক, নেবে। ঠিক। এবং এই তাই যে মানে ঘর কি আপনি যে কাহানি? এতটা প্রতিষ্ঠিত, তো আপনি কি বলবেন মানে ছোটবেলা থেকে বড় অবধি কিভাবে বাবা মারা পাশে থাকবেন? না, ওই যে একটু আগে বললাম না যে বাবা মায়েরা চাকরিতে বেরিয়ে গেলে সে আর সন্তানকে কি করে করতে পারবে। সে তখন কি করে, গানের স্কুলে দিল, নাচের স্কুলে দিল, সাঁতারে দিল, জুডো খেলায় দিল, সব নানান রকম কাজের মধ্যে Engage করে রাখছে, এনগেজ করার হ্যাঁ। চেষ্টাটা করে, কিন্তু এইটা এটা এটা একটা খুব বড় পয়েন্ট, বিগ পয়েন্ট। এটা কিন্তু করে না এখন। এটা যেটা বললেন এটাই, আমি 4টে খেলায় দিলাম, ধরুন ক্যারাটে দিলাম, ডান্সে দিলাম, গানে দিলাম, ও তো একটাতে তো ক্লিক করবে, হ্যাঁ একটাতে তো ক্লিক। এবার যদি তার মনে হয় যে আমি একজন জ্যোতিষের কাছে গিয়ে পরামর্শ নেব যে আমার সন্তানের গ্রহ কি বলছে, কোন দিকে যাবে, কোন লাইনে যাবে, কোন পথে যাবে, সেই পথ অনুযায়ী সে কটা জিনিসে সে তাকে ইনভলভ, এই যে যেটা বললো একদম কারেক্ট, ইনভলভমেন্ট। এই যে ইনভলভ করা, যে একটা কাজের সাথে যুক্ত। তুমি তোমার সন্তানকে কি ফোনে যুক্ত করবে? তুমি যদি ফোনে যুক্ত করো তাহলে ফোনের মানে সেরকম এই যে হবে। ফোন একটা ডিভাইস দিয়ে দেওয়া, এটা আপনার মনে হয় কতটা ক্ষতি করছে, আপনি কি বলবেন? করছে তো, সাংঘাতিক। করছে এবং ভীষণভাবে আপনি তো করছে। শিক্ষকতার সাথেও যুক্ত রয়েছে। এই যে উনি যেটা বললেন যে সেটাই আমি টেনে বলছি, আমার নাতিকে দিয়েই বলছি, কারণ আমি তো প্রজন্মগুলো দেখছি না। নিশ্চয়ই। নাতি এবং শিক্ষক হিসেবে দেখছেন, এটা দেখছি, একটা বড় পাওনা একটা কিন্তু তো দাদু আমাদের হিসেবে কাছে। দেখছি, আবার শিক্ষক হিসেবে দেখছি। ও এই সিনথেসাইজারটা যা সুন্দর করে ওইটুকু বাচ্চা বাজায়, Yes. আর যা সুন্দর করে আঁকে, আমি বলতে পারবো না। ওই বাচ্চাটার যদি আমি হাত দেখি, ওই বাচ্চাটার যদি আমি কুষ্টি দেখি, ছক দেখি, ছক নেই আমি বানিয়ে দিই, জন্ম সময় জন্ম তারিখ দিয়ে, দরকার নেই, সে জন্ম সময় জানা দরকার নেই, তার হাত তো আছে। এবার আমি এমন কিছু করি হোরা বিদ্যার মাধ্যমে, একদম তার পুরো ডিটেলসটা বিচার করে একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে যে সে কোন লাইনে গেলে স্টাবলিশড হবে। আমার কথা কি, তুমি বিজনেস করছো, তুমি আজকে 10 লাখ টাকা, তুমি কোনো কারণে লোন নিয়ে বা কোনো কিছু বিক্রি করে তুমি বিজনেসে তুমি টাকাটা লাগাবে, এবং ওই টাকাটা লাগিয়ে তুমি সর্বশান্ত হয়ে গেলে, শেষ হয়ে গেলে, তারপরে তুমি আবার কাজ করলে, আবার দেনার মধ্যে তুমি আর উঠতে পারলে না। এই যে জীবনে ওঠাটা, এই যে বিজনেসের আগে একজন অ্যাস্ট্রোলজারের দরকার, সেরকম সন্তানের ভবিষ্যতের জন্য একজন জ্যোতিষীর দরকার। এবং আমি বলবো যে ও কোন দিকে যাবে, ও আঁকায় যাবে না ও মিউজিকের দিকে যাবে। এই যে আর্ট, দেখা গেল কেউ আছে যে তার সন্তান আর্টে গিয়ে একদম নাম করে গেছে, বিশ্ববিখ্যাত হয়ে গেছে, তার আর্ট, এক একটা আর্টের 1 কোটি টাকা দাম। কিন্তু আবার এমন সন্তান আছে যে আর্ট করে খেতে পারে না, ঠিক না ভুল বললাম? একজন পড়াশুনো করে ডক্টরেট হয়ে সে পড়াচ্ছে, আর একজন হচ্ছে চাকরিও পায় না, পড়াতেও পারছে না। এই যে আমি সেই ছাত্রকে দোষ দিচ্ছি না, তোমার এই ফিল্ডে লাইফ নেই, তোমার এই ফিল্ডে জান নেই, তোমার এই ফিল্ডে সাকসেস নেই, তোমার সাফল্য নেই। তুমি ট্রেন চালাবে না, তুমি গাড়ি চালাবে না, তুমি প্লেন চালাবে, এসে একটা কনসালটেন্সি এই নেওয়া কনসালটেন্সি দরকার। যার জন্য কেন আগেকার তুমি ভাবো না, আমি সীতাকর রামকৃষ্ণ পরমহংসদেব, মানে ইনি আমার জীবনের একটা অন্য, মানে ইনি আমার জীবনে মানে ভাইব বলতে পারো, আমার জীবনের একটা ঊর্জা বলতে পারো। দেখো এনারও কিন্তু কুষ্টি আছে। ঠিক ঠিক। এবং উনি যেমন আমাদের ওই মন্দিরে, দক্ষিণেশ্বর মন্দিরে তো প্রথমে ওনার দাদার ভ্যাকেন্সিতে উনি এসেছিলেন। এই সবই আমাদের বলবো যে রামকুমার। সেই বলিনি প্রসঙ্গে, হরনাথ চক্রবর্তী একটা ছবি করেছিল টেলি সিরিয়াল, আচ্ছা। ওই সাধন পর্বে শ্রীরামকৃষ্ণ, সেইখানে আমি আপনি ছিলেন, কিন্তু আপনি আছেন একদম একদম একদম। আমি রামকুমারের চরিত্রে অভিনয় করলাম। রানী রাসমণি হয়েছিলেন সোমা দে, আর ওই মথুরবাবু হয়েছিলেন যাত্রার অশোক কুমার আছেন না, তিনি করেছিলেন। এটা খুব মানে ভালো হয়েছিল, এটা রামকৃষ্ণ মিশনের তরফ থেকেই প্রোডাকশনটা হয়েছিল। মানে আপনি এই যে ছোটবেলার অভিনয় জগতে থাকা, সেটা কতদিন মানে? আমার বাবা তো পুরো ব্যাপারটা আমায় গাইড করেছিলেন পুরোটা। আমাকে স্ত্রী ছবি আমার ছোটবেলার শেষ ছবি, মানে উত্তম ছেলে হয়ে
হয়ে গেল, বাবা আমাকে সরিয়ে নিলেন ছবির জগৎ থেকে। তারপরে আমি গ্র্যাজুয়েট হলাম, অনার্স গ্র্যাজুয়েট, একদম। এমএ পাস এবং আমি করলাম। একটু মানে বলবো যে এই যে আপনার বাবার কথা শুনে চলা, হ্যাঁ। এইখানে যে আমাদের গুরুজন, আমাদের পিতামাতা হচ্ছে আমাদের জীবনের ভগবানের মতো, এইটাও এই কিন্তু আজকের স্তোত্রটা যুগে মিসিং। সকালবেলায় তো বলি, পিতা স্বর্গ পিতা ধর্ম দিতে আমার দিনটাই শুরু হচ্ছে। এটাও আজকের দিনে, আজকের সমাজে অনেকটা মিসিং। তো এটা কার জন্য হয়? সেটাই গ্রহ কোণের জন্য। এই যে আমি যে বাবাকে সম্মান করব, গুরুজনকে সম্মান করব, কোন গ্রহর মানে এফেক্ট বাড়বে, কোন গ্রহ ডাউন হবে। আমি যদি আমার বাবাকে সম্মান করি, কে লাভবান হবে বলো তো? কার লাভ বেশি বলো? যে এখানে হলো জানি, হ্যাঁ। না, এখানে হলো বৃহস্পতি গুরু। এই যে আমার বৃহস্পতি যদি পজিটিভ না থাকে, তাহলে আমি আমার বাবাকে সম্মান করতে পারবো না। ঠিক। আমার বাবার সাথে আমি খিটখিট করব, মেসেজ দেব। বৃহস্পতিটাকে বাড়ানোর জন্য, বৃহস্পতি পজিটিভ, আমি যত আমার বাবা মাকে সম্মান করব, যত আমার বাবা মাকে ভালোবাসবো, যত আমার বাবা মাকে সাপোর্ট করব, বা আমি গুরুজনদের বা আমি কোনো বয়স্ক মানুষদের আমি হেল্প করব, তাহলে আমার বৃহস্পতি পজিটিভ হবে এবং তখন আমার সমস্ত বাধা অটোমেটিক কিন্তু কেটে যাচ্ছে। এই যে বাবা মাকে সম্মান করা কিন্তু আমাদের অজান্তে আমাদের গ্রহের কিন্তু পজিটিভ ভাইব রয়েছে। এরকম প্রত্যেকটা আমি ভালো সেটা কাজে, অনুভব সেই করতে সমস্ত পারি। গ্রহগুলো আপনার ফেভারেবল মানে উনি না, না, বলছেন, তাই না? প্রত্যেকটা ভালো এবং কাজে তাই দরকার এটা। এরকম একজন গুণী মানুষকে আমরা না, পেয়েছি, আমি অনুভব করতে আমাদের পারি সমাজ সেটা। পেয়েছে। আমি বাবা মা তো বয়স হয়ে মানে গেলে কি বাবা হয়, বললেন, বাবার কথাটা আপনি শুনলেন। হ্যাঁ, এবং তারপরে যখন আমি এমএ পাস করে পিএইচডি করে কলেজে চাকরিতে ঢুকলাম, সেই চাকরিতে ঢোকার পর আমি তখন দেখলাম যে আমার কিছু অবকাশ আছে অন্য কিছু কাজ করার। রামকৃষ্ণ, আমাদের তো জীবন মানে আমার কাছে ঠাকুর মানে একটা অন্য জিনিস। মানে ঠাকুরের ভাইব আমার কাছে একটা পজিটিভ ভাইব নিয়ে আসে। তো আমি দেখলাম যে আপনি ঠাকুরের গান করেন, ঠাকুরকে নিয়ে আপনি থাকেন, ঠাকুরের বইও একটা লিখেছেন বা ঠাকুরকে নিয়ে। মানে এটা কিভাবে আসলো? মানে কেন আমি ঠাকুরকে নিয়ে বই লিখবো? মানে এটা তো কোনো কিছুটা সূত্রপাত থাকে, মানে কিভাবে এটা এসছে আর কি? একটা তো ঠাকুরের কথা ধরেই বলতে হয়, সেটা হচ্ছে ঠাকুর অনেক জায়গায় বলেছেন যে তার ইচ্ছের, মানে ভগবানের কথাই বলছি, ডিভাইন পাওয়ার, তার ইচ্ছের বাইরে কিছুই হতে পারবে না, গাছের একটা পাতাও নড়তে পারবে না। তো ঠাকুরের ইচ্ছে হয়েছে যে আমাকে দিয়ে লেখানোর ব্যাপারটা, এবং ঠাকুরের ইচ্ছে হয়েছে যে আমি তার গান বিভিন্ন জায়গায় গেয়ে বেড়াই। সেই সূত্র তো আছে। তাছাড়া খুব ছোটবেলাতে আমি মঠ মিশনের সঙ্গে যুক্ত হয়ে গেছি, দীক্ষিত হয়েছি। সেটা বাড়িতে আমার শ্রীরামকৃষ্ণের মন্দির প্রতিষ্ঠিত হয়ে আছে, সেখানে বেলুড় মঠের বহু সন্ন্যাসীর পায়ের ধুলো পড়েছে, আর নিত্য পুজো সেখানে রয়েছে। আমি সকাল সন্ধে ঠাকুরকে পুজো না করে কোনো কাজই করতে পারি না, মানে শ্রীরামকৃষ্ণকে। দিনটা শুরুই করি ঠাকুরের নাম জপ করে। জপটা একটু শুনিয়ে দিই ঠাকুরকে, সবার শ্রোতারা শুনতে পারবেন। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। এইটা দিয়ে আমার দিন শুরু হয়। ফলে ঠাকুরের প্রেরণা আমি সর্বদাই অনুভব করতে পারি। এটা দিয়ে করান, এটা দিয়ে করান না, এই ব্যাপারটা। আজকে যদি মানে ছোটবেলায় অভিনয় করলাম, তারপরে বড়বেলায় আবার ফিরলাম, কিন্তু হয়তো মানে বিশাল কোনো তারকা হতে পারিনি, কিন্তু আমার পেশাগত দিকটা যেটা রয়েছে, মানে আমার এই অধ্যাপনা, সেটা আমাকে একটা অনেক জায়গায়, উঁচু জায়গায় নিয়ে গেছে। এই সবটাই আমি মনে করি ঠাকুরের দুটো কথা আমি একটু কাটি। দুটো কথা, যে আমরা যে ঠাকুরের প্রতি যে আমাদের একটা আসক্ত বা ঠাকুরের প্রতি যে একটা টান বা ঠাকুরকে যে ভালোবাসা, এটা তো আমার জন্ম থেকেই তো আসে না। এটা কিভাবে আসলো আপনার? মানে এটা বাবা মার প্রেরণা তো রয়েছে। বাবা মাকে দেখেছি এরকম করে পুজো আর্চা করতে। তারপরে খুব ছোটবেলাতেই যখন দীক্ষা নেওয়া হয়ে গেছে। কখন ওটা বয়সটা কত ছিল? তখন 17-18 বছর বয়স। 17-18 মানে কি কারণে নিয়েছেন? মানে বাবা মার হচ্ছে আমারও একসঙ্গে হয়ে যাচ্ছে। ইয়েস। আমি জাস্ট আপনাদের একটা কথা বলি দর্শক বন্ধু, এই জায়গাটায় এই যে পয়েন্টটা যে উনি কেন আজকে এখানে কিন্তু বাবা এবং মা, মানে কি সন্তানের ভাগ্য কিন্তু বাবা মার হাতে। আমি মনে করি বাবা মা, সন্তান কেন খারাপ হলো? আমার জন্য, বাবা মায়ের জন্য।
সন্তান খারাপটা এর জন্য হলো, সন্তান ভালো হলো কেন? বাবা মার জন্য। বাবা মা যেভাবে চালাবে সাইকেলটা, যেভাবে তুমি হ্যান্ডেলটা ধরবে সেইভাবেই তো ঘুরবে। তুমি ডান দিকে ঘোরালে ডান দিকে, বাঁ দিকে ঘোরালে বাঁ দিকে। এই বাবা মা যেহেতু আধ্যাত্মিকতার সাথে যুক্ত, যেহেতু ঠাকুরের দীক্ষা নিয়েছে, তাই সন্তান নিয়েছে, তাই সন্তানের প্রেম ভালোবাসা আমি হাত ধরে তো আমি নিয়ে যাব। কোথায় নিয়ে যাব? আমি নিয়ে যাব হাত ধরে কোথায়? আমি নিয়ে যাব মন্দিরে। না, আমি হাত ধরে নিয়ে যাব কোথায়? আমি হাত ধরে নিয়ে যাব ক্লাবে। না, আমি হাত ধরে নিয়ে যাব কোথায়? আমি হাত ধরে নিয়ে যাব কোথায় জানো তো? মেলায়। আমি হাত ধরে নিয়ে যাব কোথায়? পার্কে। আমি হাত ধরে নিয়ে যাব কোথায়? এইটা আমার, এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত। আমি আমার সন্তানকে কি মন্দিরে নিয়ে যাব, নমস্কার করাবো? হ্যাঁ, সেই সন্তান। আজকে রামকৃষ্ণ মিশনে যে ছেলে মেয়েগুলি পড়াশুনো করে তারা কি ভালো জায়গায় পড়ে না? আজকে ক্লাসে ফার্স্ট হয় কে? কে ফার্স্ট হচ্ছে? ক্লাসে ফার্স্ট হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি ক্লাসে ফার্স্ট হয়, সেই ব্যক্তিটি আধ্যাত্মিকতার সাথে যুক্ত। আমি লিখে দেব, আজকে যদি কোনো জায়গায় নাম বেলুড় মঠ থেকে পাস করেছে, আজকে মঠ মিশন থেকে ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে, তারা সকালবেলা উঠে প্রে করে, ঠাকুরের নাম করে, রামকৃষ্ণর নাম জপ করে, বা যে যেখানে যে ঠাকুরের, সেই ঠাকুরের আরাধনা করছে, সেই ঠাকুরের জীবনী পড়াচ্ছে, সেই ঠাকুর সম্বন্ধে তাদেরকে জানাচ্ছে। এইভাবে তো ভিতর থেকে একটা পজিটিভ পাওয়ার চলে আসে, এবং এই ভাবটা, এই ভাইবটা যদি না আসে, জীবনে সাফল্য হতে পারবে না। এই ভাইবটাই আনায় একজন বাবা মা, এই ভাইবটাই আনায় তার গুরু, এই ভাইবটাই আনায় তার শিক্ষক। যদি সঠিক লাইনে মিলে যায়, বাবা মা সঠিক থাকে, শিক্ষক সঠিক থাকে, গুরু সঠিক থাকে, এবং পথপ্রদর্শক সঠিক থাকে, সে আপার লেভেলে পৌঁছবে, কোথাও বাধা হয়ে দাঁড়াবে না। তাই বলি, আপনার সন্তানের ভাগ্য আপনার কাছে। যদি মনে হয় আপনার সন্তানকে একটা ভালো জায়গায় দেখতে চাইছেন, তাহলে আজকে থেকে আপনি ঠিক হন, আপনি নিজে ঠিক হন, নিজে আধ্যাত্মিকতার সাথে যুক্ত হন, এবং নিজেকে দেখান যে আমার কোথায় কোথায় সমস্যা, সেগুলি কাটিয়ে তারপরে সন্তানের সমস্যাগুলিকে ঠিক করুন। জীবনে আপনার সন্তান একটা আপার লেভেলে পৌঁছবে, আমার দায়িত্ব। কি বললাম, ঠিক না? বল, ঠিক কথা। আগে বাবা মাকে ঠিক হতে হবে, তারপরে সন্তান ঠিক হবে। আগে গোড়া ঠিক হতে হবে, আগে শেকড় ঠিক হতে হবে, তাহলে গাছটা বাড়বে, গাছটা অনেকটা বড়, কিন্তু শাখা মেলবে। এই বাবার প্রেরণাতেই তো বিভিন্ন জায়গায় লেখালেখি শুরু করলাম। একদম। উদ্বোধনের মতো পত্রিকা বিবেকানন্দ প্রতিষ্ঠিত করেছিলেন, উদ্বোধন, সেখানে নিয়মিত লিখতে শুরু করলাম। তারপরে তো কত পত্রিকায় যে লিখে চলেছে তার কোনো ইয়ত্তা নেই। তো সেই সব লেখালেখির সূত্রটা কিন্তু বাবা আমাকে প্রেরণা দিয়েছিলেন, যে লেখালেখি কত এটার ন্যাক আছে, সেটা করলাম। তারপরে বাবা চলে যাওয়ার পর ধারাটা তো বন্ধ করিনি, সেই ধারাটা রয়ে গেছে, কারণ তিনি আমাকে একটা প্রেরণা দিয়ে গেছেন, সেটা থেকে আমি সরব কেন? আজকে আমার দাদু, হ্যাঁ, আমার দাদু 6 সন্তান। এবার আমার দাদুর 6 সন্তানের মধ্যে ঠাকুরদা মানে বাবা, এইবার সেই বাবার 6 সন্তান, সেই 6 সন্তানের মধ্যে 7 সন্তান, 7 সন্তানের মধ্যে 6 সন্তান মারা যায়। আচ্ছা, একটা সন্তান থাকে, সে আমার বাবা। এবং আমার দাদু ছিল বিরাট বড় তান্ত্রিক, এবং তার ওই যে 6 সন্তান, ওই তন্ত্রের জন্য কিন্তু মারা যায়, কোনো কারণে, কোনো ভুল বা কোনো কিছুর জন্য, কোনো সমস্যার জন্য মারা যায়। এই আমার বাবা কিন্তু তন্ত্রবিদ্যায় কিন্তু বিশাল পারদর্শী, কিন্তু ওনাকে বলে গেছে তুমি কিছু করতে পারবে না, কিছু করবে না, করলে তুমিও মারা যাবে, তোমার বংশে থাকবে না কিছু। তো আমার বাবা যখন মানে আমার জন্ম হয়, তখন আমাকে বলেছে যে তন্ত্রবিদ্যাটা পুরো লুপ্ত হবে। তো আমাকে না দিতে গিয়েও কোনো না কোনো ভাবে মানে দিয়ে ফেলেছে, যা হয় হবে, এই বিদ্যাটা যেন লুপ্ত না হয়। তো এই যে রিস্ক, এই যে আমি বাবার কাছ থেকে যদি না পেতাম, তাহলে আজকে আমি এখানে আসতে পারতাম না। তো আজকে তন্ত্রেতে পারদর্শী, আজকে এই যে 51 কালীবাড়িরও একটা রহস্য আছে, আমি এই নিয়েও আলোচনা করব। আমাদের নেক্সট যে এপিসোড আসবে, সেই এপিসোডে 51 কালীবাড়ি নিয়ে, ধর্ম নিয়ে, হিন্দু ধর্ম নিয়ে, এবং এই 51 কালীবাড়ির সৃষ্টির রহস্য নিয়ে কিন্তু আলোচনা করব নেক্সট এপিসোডে।